শিখবে অপরাধ করার ব্যাপারটা। এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি। এখন আইন যেভাবে নিবে, আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক। আইন আসলে বৈষম্যমূলক কখনোই হতে পারে না, কারণ একটা আইন তো একটা দেশের আইন, একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না। এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি বলবো যে একজন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না। তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত। এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে, তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি, কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখি তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউ বলেছেন যে মামুনের কাছ থেকে আপনি মানে নতুন পালন সরে যেতে চান, মামুনে বলছে আপনার কাছ থেকে সরে যেতে, আসলে কে কার কাছ থেকে সরে যেতে চান? আর আপনি আরেকটা প্রশ্ন যেটা বলতে, আপনি 4 বছরে আপনার জীবনের সম্পদ যত অর্জন ছিল সব ব্যয় করেছেন, প্লাস 49 লক্ষ টাকা আপনি ঋণী হয়েছেন। আসলে এটা কি আপনি ঋণী হয়েছেন আর মামুনকে কত টাকা আপনি দিয়েছেন নগদ, এইগুলো কি বলবেন? আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই, এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে? যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত। আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, আপনারা সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই। হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ব্রিজ মামুন আপনার গায়ে হাত তুলছিল, সবাই দেখেছে, দর্শকেরা আছে সবাই দেখেছে আপনার গায়ে হাত তুলছে। তারপরেও আপনি কিন্তু বলেছেন যে ব্রিজ মামুনের সাথে আমি কখনো দেখা করব না, চেষ্টা করব না। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আপনি আবার তার সাথে মিশেছেন এবং তার সাথে ঘুরিয়ে বেড়েছেন। আসলে আবার এখন বলছেন যে যাবেন না। এটা যেটা বলেছি যে সেটাও একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপার ছিল। সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি, সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার, আপনারা যদি লাইভটা দেখেন, সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য। লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপার ছিল। গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারেই বলছে যে মামলা তোলার জন্য, মামলা তোলার জন্য, মামলা তোলার জন্য। এটা আসলে তার প্রতারণা, তার ফাঁদ এবং তার অপকৌশল, যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে। সেই জন্যই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না, আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কিত হতে চাই না। আমি নিজে বলেছি আমি হতে চাই না। আমি নিজে বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা হয়তো আমার চেহারা, আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আবার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলিয়েছে যে তুমি এভাবে বলো, ওভাবে বলো। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার, আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না। আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছি নেগেটিভ ভাবে।